এই মোবাইলটার টাচ কাজ করতো না। সিপিইউ রিবুলিং করার পর টাচ কাজ করছে, কিন্তু মোবাইলের কোনো ক্যামেরা কাজ করছে না। কাস্টমারের ভাষ্যমতো এই মোবাইলটার শুধুমাত্র টাচ কাজ করতো না, ক্যামেরা সহ বাদবাকি সবকিছু ঠিক ছিল। কিন্তু সিপিইউ রিবুলিং করে দেওয়ার পর এখন টাচ কাজ করছে, কিন্তু ক্যামেরা কাজ করছে না। তো বন্ধুরা, যেহেতু টাচ কাজ করতো না, ওই টেকনিশিয়ান ভাইও এটা চেক করতে পারে নাই যে এটা ক্যামেরা কাজ করতো কিনা। তো তারপরেও যেহেতু কাস্টমার বলছে যে ওনার মোবাইলে ক্যামেরা ঠিকঠাক ছিল, তো এখন টেকনিশিয়ানকে নিজ দায়িত্বে এটাকে রিপেয়ার করে দিতে হবে। তো এখন যে টেকনিশিয়ান ভাই কাজটা করেছে, উনি এখন আমার ধারস্থ হয়েছে। তো যাই হোক, আমরা আমাদের মতো চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন, আমি যখন মোবাইলে ক্যামেরার অ্যাপসটাকে ওপেন করতে যাচ্ছি, তখন কিন্তু ক্যামেরা চালু হচ্ছে না। মোবাইলে যে ক্যামেরা অ্যাপস আছে, যেহেতু এই ক্যামেরা অ্যাপসটা কাজ করছে না, তো আমি প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা নামে একটি অ্যাপস ডাউনলোড করে নিয়েছি। ওইটাও যখন ওপেন করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানেও দেখাচ্ছে ফেল টু ওপেন ক্যামেরা। তো আমরা আমরা বুঝতেই পারছি যে আমাদের মোবাইলে অবশ্যই সমস্যা আছে। বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা আমরা মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করে থাকি, আমরা মোবাইল ফোন সার্ভিসিং এর সময় অবশ্যই আমাদের কাজ করার প্রত্যেকটা স্টেপে সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে কাস্টমার কিন্তু নাছোড়বান্দা। কাস্টমারের কথা মতো ওনার ফোন সার্ভিসিং করে দিতেই হবে। তো এরকম কাস্টমার মাঝে মধ্যে আমাদের সবার কাছেই আসে। তো প্রত্যেকটা কাস্টমারকেই আমাদের ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হবে। দেখুন, আপনার কাছে একজন কাস্টমার একটা চার্জিং পোর্ট লাগানোর জন্য একটা মোবাইল নিয়ে এসেছে যে, "ভাই, আমার মোবাইলের চার্জিং পোর্টটাকে চেঞ্জ করে দেন।" এখন আপনি চার্জিং পোর্ট পরিবর্তন করতে গিয়ে আপনি মোবাইলের স্পিকার নষ্ট করে ফেলেছেন বা মোবাইলের এলসিডি নষ্ট করে ফেলেছেন। তখন এটার দায়ভার কিন্তু কাস্টমার নিবে না। এই দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই মোবাইলের আইসির উপরে যে স্টিলের প্যানেলগুলো আছে, ওই স্টিলের প্যানেলগুলো ওঠানো আছে। তো আমি ১ম স্টেপে কি করব? যেহেতু এটা আইসি রিবুলিং করা আছে, যদি আইসিটা ঠিকঠাকভাবে রিবুলিং করা না হয়ে থাকে, তাইলেও কিন্তু এরকম প্রবলেম হতে পারে। বন্ধুরা, টাচ লাইনের প্রত্যেকটা লাইন, একমাত্র ভিডিডি লাইনটা যায় পাওয়ার আইসি থেকে। আর বাদবাকি আরএসটি, এসসিএল, এসডিএল এবং আইএনটি এই সকল লাইনগুলো যায় সরাসরি সিপিইউ থেকে। তো কোনো কারণে যদি ওই সিপিইউ থেকে এই লাইনগুলো মিস হয়ে যায়, তাইলেও কিন্তু এই প্রবলেম হতে পারে। তো একটা ক্যামেরার মধ্যে ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা এবং আদার্স যে ক্যামেরাগুলো আছে, ওই ক্যামেরার কোন লাইনে কত মান দেখাবে, এটা কিন্তু আমাদের সকলের মুখস্থ না। এগুলো আমরা ডায়াগ্রামের সহযোগিতা নিতে পারি। তো আমি প্রথমে এই ডায়াগ্রামে দেখে নিব যে মোবাইলের ক্যামেরার কোন পিনে কত মান দেখাবে এবং কোন পিনে মান দেখাবে না। হ্যাঁ, এই ডিটেলসগুলো আমরা আগে প্রথমে ডায়াগ্রামের মাধ্যমে চেকিং করে নিব। তো এখন আমি সরাসরি চলে যাব ডায়াগ্রামে। ডায়াগ্রামে আসার পর আমি ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরার প্রত্যেকটার ক্যামেরার পিডিএফটাকে ওপেন করে নিব এবং ডায়োড বেলো যে পেজটা আছে ওইটাকে ওপেন করে নিব। প্রয়োজন বোধে আপনি স্কিমেটিকও ব্যবহার করতে পারেন। তবে ক্যামেরার সমস্যাগুলো আপনি হার্ডওয়্যার অপশন এবং ডায়োড বেলো থেকেই আপনি সমাধান করে ফেলতে পারেন। আপনাকে আর স্কিমেটিকে গিয়ে বিস্তারিত চেক করতে হবে না। বন্ধুরা, বর্তমানে ভালো কাজ করার পিছনে ডায়াগ্রামের অবদান অত্যন্তই বেশি। আগে আমরা কেউ কখনো কল্পনাও করতাম না যে মোবাইল রিপেয়ারের অ্যাডভান্স কাজগুলো বা একজন নতুন টেকনিশিয়ান অনেক তাড়াতাড়ি কাজ শিখে ফেলবে এবং কাজ শিখে কাজ করতে পারবে, এটা কখনো কল্পনা করতে পারতাম না। আগে একজন ব্যক্তি মোবাইল রিপেয়ারে কাজ করলে অন্ততপক্ষে বছর ৩ একটা দোকানে থাকতে হতো। তো বর্তমানে দেখা যায় অনেক টেকনিশিয়ান ভাই মাস ২ মাস কাজ শিখে বর্তমানে রেগুলার কাজ করছে এবং করতে পারছে। আর এটা হচ্ছে একমাত্র ডায়াগ্রামের অবদানের কারণে। তো আমরা প্রথমে ব্যাক ক্যামেরাটাকে চেক করে নেব। ব্যাক ক্যামেরার প্রত্যেকটা লাইন আমরা আগে নোট করে নিব। কোনটাতে মান দেখাবে, কোনটাতে মান দেখাবে না। যেটাতে মান দেখাবে না এটাতে 0L লেখা থাকবে, আর যেটাতে মান থাকবে এটার মধ্যে বিভিন্ন সংখ্যা লেখা থাকবে। তবে ক্যামেরা লাইনগুলোতে ম্যাক্সিমাম মানটাই হবে 350 থেকে 950 মধ্যে। আর যেগুলো গ্রাউন্ড হবে ওই গ্রাউন্ড লাইনের মধ্যে অবশ্যই ভিপ দিবে। ক্যামেরা লাইনগুলো চেক করার জন্য আমরা মাল্টিমিটার ডায়োড রেঞ্জে নিয়ে নিব। ডায়োড রেঞ্জে নেওয়ার পর আমরা মাল্টিমিটারের পজিটিভ লাইনটাকে আমরা গ্রাউন্ডে ধরে নিব এবং নেগেটিভ লাইনটাকে আমরা প্রত্যেকটা লাইনে 1 বাই 1 টাচ করব। এখানে প্রত্যেকটা পিনের মধ্যে যেগুলো কার্যকরী লাইন, ওই লাইনগুলোর মধ্যে 350 থেকে 950-র মধ্যে মান পাবো। তো আমরা ডায়াগ্রামের মাধ্যমে কোনটাতে মান পাবো, কোনটাতে পাবো না, সেই বিষয়গুলো কিন্তু আমরা চেক করে নিচ্ছি। যেটাতে মান লেখা আছে অবশ্যই এটাতে আমরা 100% মান পাবো। আর যেটাতে 0L লেখা আছে ওইটার মধ্যে আমরা কোনো প্রকার মান পাবো না। বন্ধুরা, আমি যদি আবার পুনরায় সিপিইউ রিবুলিং করে দেই, এমনও হতে পারে যে সিপিইউ রিবুলিং করার পরেও কাজ হচ্ছে না।
কারণ যেহেতু একবার রিবোলিং করা হয়েছে, এখন পুনরায় যদি আমি আরেকবার রিবোলিং করতে যাই তো সেক্ষেত্রে সিপিইউটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা সিপিইউ রিবোলিং না করে আগে ক্যামেরার লাইনগুলো অর্থাৎ বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আগে চেক করে দেখে নেব যে কোনো লাইন মিস আছে কিনা বা শর্ট হয়ে গেছে কিনা। এই বিষয়গুলো আগে আপনাকে চেক করতে হবে। এখানে আমরা প্রত্যেকটা লাইনই ঠিক পাচ্ছি। এখানে আমরা প্রত্যেকটাতেই মান পাচ্ছি। যেহেতু এখানে প্রত্যেকটাতে মান পাচ্ছি তো ব্যাক ক্যামেরার সাথে আরেকটা ক্যামেরা কানেক্টর আছে, ওই কানেক্টরটাও আমরা একটু চেক করে নেব। ক্যামেরা লাইনগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমরা ক্যামেরাগুলো চেঞ্জ করে দেখতে পারি। আর যদি সিপিইউর কারণে সমস্যা হয়ে থাকে অবশ্যই কোনো না কোনো ক্যামেরার লাইন মিসিং থাকবে অথবা কোনো মান দেখাবে না বা শর্টেজ থাকবে, এরকম ধরনের প্রবলেম দেখাবে। এখানে আমরা লাইনগুলোতে মান পাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, অনেকেই আমাদের ভিডিওর নিচে ইউটিউব এবং ফেসবুকে কমেন্ট করেন যে ভাই আমি মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শিখতে চাই। তো যারা মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কলও করতে পারেন। বন্ধুরা, আমি ক্যামেরার লাইনগুলো সব ঠিকঠাক পেয়েছি। এখন আমি ফ্রন্ট ক্যামেরার যে লাইনগুলো আছে এগুলোকে চেক করব। ফ্রন্ট ক্যামেরাতেও প্রত্যেকটাতে মান দেখাচ্ছে। প্রত্যেকটাতে মান পাচ্ছি। এবার উপরের অংশ চেকিং করার পর আমরা নিচের অংশের লাইনগুলো চেক করব। নিচের অংশের লাইনগুলো একটা মান দেখাবে আর একটা গ্রাউন্ড দেখাবে, দুইটা মান দেখাবে। এখানে 2 নাম্বার পিনটা দেখেন মান দেখাচ্ছে না। 1 নাম্বার পিনটা গ্রাউন্ড দেখিয়েছে, বাট 2 নাম্বার পিনটা কোনো মান দেখায়নি। গ্রাউন্ড। বন্ধুরা, এখানে আমি ক্যামেরার প্রত্যেকটা লাইনেই মান পেয়েছি, শুধু 2 নাম্বার লাইনটাতে কোনো প্রকার মান পাইনি। তো 2 নাম্বার লাইনে যেহেতু মান পাইনি তো আমরা এবার এই 2 নাম্বার লাইনটা কোথায় গিয়েছে সেই বিষয়টা একটু ভালো করে দেখে নিব। এখানে এই 2 নাম্বার পিনটা লাইন মিসিং আছে। তো এই 2 নাম্বার পিনের লাইনটা হচ্ছে ক্যামেরা সিএলকে লাইন। তো এই সিএলকে লাইনটা কোথায় গিয়েছে আমরা সেটা একটু দেখে নেব। তবে আমরা সবাই জানি যে ক্লক লাইন সবসময় মোবাইলের সিপিইউতেই যাবে। তারপরেও আমরা ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখে নেব যে এখানে কোনো কম্পোনেন্ট শর্টেজ আছে কিনা বা লিকেজ আছে কিনা বা মিসিং আছে কিনা, সে বিষয়গুলো দেখে নেব। শর্টেজ থাকলে অবশ্যই লাইনের মধ্যে শর্ট দেখাতো, অবশ্যই এখানে মিসিং বা সিপিইউ থেকে বল মিস হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি একটা কয়েলের মাধ্যমে সরাসরি সিপিইউতে গেছে। তো এখন আমরা মেন পিসিবির মধ্যে চেক করব। বন্ধুরা, এখানে মেন পিসিবিতে আসার পর এখানে দেখতে পাচ্ছি সিপিইউর পাশে এখানে একটা কয়েল অর্থাৎ সিএলকে লাইনের মধ্যে একটা কয়েল লাগানো ছিল, ওই কয়েলটা কিন্তু মিসিং আছে। তো যেহেতু এখানে আমি কয়েলটা মিসিং দেখতে পাচ্ছি তো আমি এখানে সেম টু সেম একটা কয়েল লাগাতে হবে, আর না হয়তো এটাকে আমরা একটা কেবলের মাধ্যমে জাম্পার করে দিতে হবে। তো জাম্পার করে দেওয়ার পর যদি কাজ না হয় সেক্ষেত্রে আমাদেরকে কয়েলটা অবশ্যই লাগাতে হবে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করে রাখি, এখানে ছোট্ট একটা কয়েল ছিল বিধায় আমরা এটাকে একটা তারের মাধ্যমে ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে যদি কোনো ক্যাপাসিটার লাগানো থাকে বা রেজিস্টর লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই ডাইরেক্ট করতে পারবেন না। ক্যাপাসিটার হলে তো কখনো ভুলেও আপনি ডাইরেক্ট করতে পারবেন না। যদি রেজিস্টর হয় আর রেজিস্টরগুলো যদি 100 ওহমসের নিচে হয় সেক্ষেত্রে আপনি চাইলে ডাইরেক্ট করতে পারবেন। যদি রেজিস্টরগুলো আপনার সিরিজে লাগানো থাকে সেক্ষেত্রে, আর যদি প্যারালালে লাগানো থাকে সে অর্থাৎ এক প্রান্ত পজিটিভে আছে আর এক প্রান্ত নেগেটিভে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই রেজিস্টারটাকে ডাইরেক্ট করে দিতে পারবেন না। তো আমরা এটাকে ডাইরেক্ট করে দিলাম। ডাইরেক্ট করে দেওয়ার পর থিনারের মাধ্যমে মোবাইল সার্কিটটাকে একটু ক্লিন করে নেবেন। বন্ধুরা, অনেকে আইসির কাজ করার পর মোবাইল সার্কিটের মধ্যে যে আইসির কাজ করার টাইমে যে পেস্টগুলো ব্যবহার করেন ওই পেস্টগুলো অনেকেই পরিষ্কার করেন না। অর্থাৎ কাজ করার পরে ওই পেস্টগুলো মোবাইলে মানে লেগে থাকে। তো সেক্ষেত্রে মোবাইল সার্কিটটা দেখতে অনেকটা খারাপ দেখা যায়। তো আমরা মোবাইলের ক্যামেরাগুলো কানেকশন করে নিব। কানেকশন করার পর তারপর মোবাইলটা চালু করে আমরা দেখে নিব যে আমাদের মোবাইলের ক্যামেরাগুলো আসে কিনা।
বন্ধুরা, মোবাইলটা ফিটিং করতে করতে আবারও বলবো, অনেকেই আছে যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করে থাকেন কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারেন না। আবার অনেকেই আছেন যারা পড়ালেখা করেছেন কিন্তু চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না, বেকার অবস্থায় ঘোরাফেরা করছেন। তাদেরকে বলবো, যারা শিক্ষিত যুবক আছেন তাদের জন্য মোবাইল ফোন সার্ভিসিং পেশাটা হচ্ছে সবচেয়ে একটা সবচেয়ে ভালো একটি পেশা। তো যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখে নিজের কেরিয়ার গড়তে চাচ্ছেন তারা চাইলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন, অথবা চাইলে আমাকে সরাসরি কলও করতে পারেন। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের এই মোবাইলটার কিন্তু ক্যামেরার সমস্যার সমাধান হয়ে গেছে। একটা ছোট্ট একটা কয়েলের কারণে ফ্রন্ট ক্যামেরার লাইন মিসিং ছিল, আর ফ্রন্ট ক্যামেরার লাইন মিসিং হওয়ার কারণে আমাদের মোবাইলের ক্যামেরার অ্যাপসটাই কাজ করছিল না, অর্থাৎ ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, কোনো ক্যামেরাই কাজ করছিল না। বন্ধুরা, এটা সিপিইউ যদি আমি 10 বারও রিবোলিং করি তাতেও কিন্তু আমাদের মোবাইলের এই সমস্যাটা সমাধান হবে না। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে বুঝতেই পেরেছেন যে ছোট্ট একটা কম্পোনেন্টের কত গুরুত্ব। তো ভালো থাকবেন। কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।